গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা আট কুঠুরি নয় দরজা। আজ এর ১১তম পর্ব। মিস, আপনি বিদেশি। কারফিউ থাকা সত্ত্বেও আপনাকে আমি সীমান্তের ওপারে পাঠিয়ে দিচ্ছি। নিজের দেশে ফিরে যান। কিন্তু আমি যদি নিজেকে ডেভিডের বন্ধু বলে দাবি করি, তাহলে আমি প্রশ্ন করব, আপনার সঙ্গে কি ওর দলের লোকদের যোগাযোগ আছে? আমি সত্যি কথাই বলবো, কাউকে চিনি না। বেশ, আপনাকে মিথ্যে কথা বলার অপরাধে আমি অ্যারেস্ট করছি। আমি কোনটি মিথ্যে বললাম? ওই যে গল্পটা, কেউ কারফিউর মধ্যে এসে আপনাকে যেটা বলে গেল। আপনি জানেন, কারফিউর মধ্যে ইচ্ছে হলে বের হওয়া যায়। আমিই বেরিয়েছিলাম। আপনি কোথায় গিয়েছিলেন? সাংবাদিক হিসেবে সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। দেখুন, মহিলা বলেই আমি এখন পর্যন্ত আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করছি। ভার্গিস থমথমে মুখে অনিকার দিকে তাকালেন। অনিকা ভেবে পাচ্ছিল না কি করবে। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করা কোনো পরিকল্পনা তার ছিল না, কিন্তু হোটেলের সেই কর্মচারীটি তাকে ডেভিডের ব্যাপারে কিছু করার প্রস্তাব দিলে সে ভেবেছিল এটা একটা সুযোগ হতে পারে। লোকটার কাছে এসে এমন সব প্রশ্ন করবে যার উত্তর তার কাগজে হইচই ফেলে দেবে। অনিকা টেবিলে হাত রাখল। অনেক ধন্যবাদ। আপনাকে খুলেই বলি, ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে গলি দিয়ে হেঁটে আমি শেষ পর্যন্ত আপনাদের কবরখানায় পৌঁছেছিলাম। রাস্তা পার হয়ে আমি সেখানে ঢুকতেও পেরেছিলাম। অত্যন্ত অন্যায় করেছেন। ভার্গিস কিছু একটা গন্ধ পেয়ে সোজা হয়ে বসলেন। সাংবাদিক হিসেবে আমার কৌতূহল হওয়া স্বাভাবিক। আমাদের পুলিশ আপনাকে কিছু বলেনি? বোধহয় যাওয়ার সময় টের পায়নি, কিন্তু ফেরার সময় তাড়া করেছিল, ধরতে পারেনি। আর এসব কথা আপনি আমাকে বলছেন? আপনাকে সত্যি কথা বলছি। কখন গিয়েছিলেন? কবর দেবার আগে এবং কবর দেওয়ার পরে। কাকে কবর দেওয়ার কথা বলছেন? স্যার, আপনি জানেন। হুম। কি দেখলেন কবর দেওয়ার পর সেখানে গিয়ে? বেশিক্ষণ থাকতে পারিনি। আকাশলালের লোকজন আমাকে জোর করে সরিয়ে দিয়েছিল। ওর লোকজন ওখানে ছিল? সেই সময় ছিল। ভার্গিস একটা চুরুট বের করলেন। হ্যাঁ, কি দেখলেন? একটা লোক কবরের কাছে মাটিতে কান পেতে কিছু শোনার চেষ্টা করছিল। লোকটাকে আমি চিনি না। দেখলে চিনতে পারবেন? মনে হয় পারবো। ব্যাস, এইটুকু? হ্যাঁ। ভার্গিস ভেবে পাচ্ছিলেন না গল্পটা সত্যি কিনা, মেয়েটাকে নিয়ে এখন কি করা উচিত। এই সময় অনিকা বলল, আমার কাছে সমস্ত ব্যাপারটাই সাজানো মনে হচ্ছে। কোন ব্যাপারটা? এই আকাশলালের আত্মসমর্পণ এবং মৃত্যু। হো হো করে হেসে উঠলেন ভার্গিস। এমন হাসি হাসতে তাকে কখনোই দেখা যায়নি। হাসতে হাসতে বললেন, দয়া করে বলবেন না সে কবর থেকে উঠে দাঁড়িয়েছে। মানুষটির মুখের চেহারা এখন স্বাভাবিক হয়ে এসেছে, চেতনা ফিরে এসেছে। মাঝে মাঝেই সে সেটা জানান দিচ্ছে। বৃদ্ধ ডাক্তার এরকম সময়ে সমানে কথা বলে যান। যন্ত্রণা এড়াতে ঘুমের ওষুধ যতটা সম্ভব কম ব্যবহার করার পক্ষপাতী তিনি, অন্তত এই পর্যায়ে। পেশেন্ট নিজের শক্তি অর্জন করুক, মানসিক জোর অসুস্থতাকে দ্রুত সারিয়ে ফেলে। আজ বৃদ্ধ ডাক্তারের পাশে স্বজন দাঁড়িয়ে আছে। তাকে দিয়ে এরা যেটা করাতে চাইছে সেটা করতে গেলে পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ হতে হবে। আকাশলালকে সেই অবস্থায় পেতে গেলে এখনো দিন 10 অপেক্ষা করতে হবে তাকে, এবং সেটা সম্ভব নয়। পৃথার পক্ষে আর এই বন্দি জীবনে থাকা সম্ভব নয়। বেচারির সহ্য শক্তি এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বই পড়ে এবং টেলিভিশন দেখে কোনো মানুষ দিনের পর দিন একটি ঘরে কাটিয়ে দিতে পারে না। এখন নিজেদের সম্পর্কটাও আগের মতো স্বাভাবিক নয়। একই ঘরে পাশাপাশি থেকেও পৃথা তাকে আদর করার কথা খেয়ালই করতে পারছে না। যে পৃথার শরীরের প্রতি স্বজনের যে টান এতদিন টান টান ছিল, তাও যেন কোথাও হারিয়ে গেল। দুটো মানুষ একটা ঘরে প্রায় পুতুলের মতো বেঁচে থাকার জন্য বেঁচে আছে। পৃথা পালাতে চেয়েছিল, স্বজন উদ্যোগ নেয়নি। এই বাড়ি থেকে যদি কোনো পথে পালানো যায়, এই শহর থেকে বাইরে যাওয়া সম্ভব নয়। টিভিতে বলছে শহরে কারফিউ চলছে।
রাস্তাঘাটে একটা মানুষও নেই, যানবাহন নেই। মাত্র 2 ঘন্টার জন্য যখন কারফিউ তুলে নেওয়া হচ্ছে, আজ থেকে কিন্তু সেই সময়টায় কতদূর যাওয়া সম্ভব? পুলিশ তো তাদের ইতিমধ্যে এদের লোক বলে ধরে নিয়েছে। অতএব এদের সাহায্য ছাড়া শহর ছেড়ে যাওয়া সম্ভব নয়। বৃদ্ধ ডাক্তার বললেন, আর কোনো বিপদ নেই। ব্লাড প্রেশার প্রায় নর্মাল, পালসও ঠিক আছে। কয়েকদিনের বিশ্রামে উনি ঠিক হয়ে যাবেন। আমার আর থাকার কোনো প্রয়োজন নেই। আপনারা একসঙ্গে যাবেন। নিচু স্বরে পাশে দাঁড়ানো ত্রিভুবন কথা বলল। একসঙ্গে মানে? পুলিশের চোখ এড়িয়ে ওকেও বাইরে যেতে হবে স্ত্রীকে সঙ্গে নিয়ে। আমাদের পক্ষে বারবার ব্যবস্থা করা সম্ভব নয়। একটু বোঝার চেষ্টা করুন। কি বুঝবো? আমি সবকিছু বোঝাবুঝির বাইরে। বৃদ্ধ মাথা নাড়লেন। দেশের বাইরে গিয়ে আমি কি করব? কোথায় যাব? না না, পুলিশ আমাকে কিছু করবে না। কেউ জিজ্ঞাসা করলে বলবো কিছুদিন বাইরে বেড়াতে গিয়েছিলাম। ইন্ডিয়া যেতে গেলে তো ভিসা লাগে না। ত্রিভুবন বলল, এসব আলোচনা আমরা এই ঘরের বাইরে গিয়ে করতে পারি। এই সময় আকাশলাল চোখ খুলল। ওর মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। বৃদ্ধ ডাক্তার ঝুঁকে পড়লেন। ইয়েস মাই বয়, ইউ আর অল রাইট। এনি প্রবলেম? আকাশলালের ঠোঁট ঈষৎ ফাঁক হলো। মাথা মাথার উহ মাথার ভিতরে যন্ত্রণা হচ্ছে? হুম, আমি ওষুধ দিচ্ছি। ইউ উইল বি অল রাইট। স্বজন জিজ্ঞাসা করল, মাথার যন্ত্রণা কেন? বৃদ্ধ ডাক্তার ঘুরে দাঁড়ালেন। এটা হওয়াই স্বাভাবিক। ত্রিভুবন স্বতন্ত্র হলো। স্বজন কোনো কিছুই জানে না। আকাশলালের শরীরে কেন দুবার অপারেশন করা হয়েছে সে কথা ওকে বলা দরকার নেই। সে বৃদ্ধ ডাক্তারকে বলল, ওকে ওষুধ দিন, কথা বলবেন না। কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেব না এমন শিক্ষা আমার নেই। বৃদ্ধ ডাক্তার জবাব দিলেন। আপনি মিছিমিছি সময় নষ্ট করছেন, ত্রিভুবন গম্ভীর গলায় বলল। বৃদ্ধ ডাক্তার এবার আকাশলালের দিকে মন দিলেন। আরেকটা ইঞ্জেকশন যেন বাধ্য হয়ে দিতে হলো তাকে। ত্রিভুবন ওদের নিয়ে পাশের ঘরে ফিরে এসে দেখল হায়দার সেখানে অপেক্ষা করছে। হায়দার জিজ্ঞাসা করল, ইমপ্রুভমেন্ট কতখানি? বৃদ্ধ ডাক্তার বললেন, অনেকটা। যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো। ত্রিভুবন বলল, কিন্তু এখনও সেন্স পুরো আসেনি। বৃদ্ধ ডাক্তার ঘুরে দাঁড়ালেন। কিরকম? একটা মানুষ তার শরীরের যন্ত্রণার কথা জানিয়ে দিচ্ছে, এটা আপনার কাছে কিছুই মনে হচ্ছে না? আমি কয়েকবার কথা বলার চেষ্টা করেছিলাম, চিনতেই পারল না। আপনি কি মনে করেন অপারেশনের 2 দিন পরে পেশেন্ট ফুটবল খেলবে? হায়দার জিজ্ঞাসা করল, ঠিক আছে, উনি হেঁটে চলে বেড়াবার মতো সুস্থ কতদিনে হবেন? ওর শরীরের কন্ডিশনের উপর সেটা নির্ভর করছে। এখন যেরকম অবস্থা তাদের 3-4 যথেষ্ট। এই সময় মাথার যন্ত্রণা হতে পারে, একটু জ্বর আসতে পারে। আমার ভয় ছিল ওর লাংসে জল জমে যেতে পারত, জমেনি। ওটা ঠিক আছে। ইনফ্যাক্ট এখন রুটিন চেক আপ, নির্দিষ্ট ওষুধ আর পথ্য হলেই চলবে। আমার থাকার দরকার নেই, বৃদ্ধ ডাক্তার বললেন। ত্রিভুবন বলল, উনি হেঁটে চলে বেড়ানো পর্যন্ত আপনি থাকবেন। আসুন আমার সঙ্গে। বৃদ্ধ ডাক্তার কাজ ঝাঁকালেন। বিড়বিড় করতে করতে তিনি ত্রিভুবনকে অনুসরণ করলেন। অপারেশন করতে হয়েছিল কেন? স্বজন জিজ্ঞাসা করল। ওর হার্টের প্রবলেম ছিল। হায়দার তাকালো স্বজনের দিকে। আমি খুবই দুঃখিত আপনাদের এইভাবে থাকতে হচ্ছে বলে, কিন্তু আরও 4-5 দিন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আছে, আমি আগামীকাল অপারেশন করতে চাই। সে কি, এই অবস্থায়? দেখুন, 2টো কারণের কথা আমি বলবো। প্রথমটা হলো, পেশেন্ট এখন একটা ঘোরের মধ্যে রয়েছে। তার শরীর যন্ত্রণা পাচ্ছে। এই অবস্থায় আমার কাজ বোঝার পর শাকের আটির মতো ব্যাপার হবে। বাড়তি কষ্টটুকু পেশেন্ট টের পাবেন। সুস্থ স্টেজে ফিরে যাওয়ার পরেই আবার ওকে অসুস্থ করে তোলা অর্থহীন। আর দ্বিতীয়ত, আমার স্ত্রী এখানে আর 2টো দিন থাকলে পাগল হয়ে যাবেন। বুঝতেই পারছেন আমি সেটা চাই না। দেখুন ডাক্তার, আপনার সিনিয়র আপনাকে এখানে পাঠিয়েছেন। আপনার উপর আমরা ভরসা করছি। কিসে পেশেন্টের ক্ষতি হবে না তা আপনি ভালো জানেন। নিশ্চয়ই, কিন্তু একটা কথা। বলুন।
আমি যখন এসেছিলাম তখন উনি অসুস্থ ছিলেন। দেখে মনে হয়েছিল একটা বড় ধকল সামলে উনি তখন আরোগ্যের পথে। এরই মধ্যে আবার অপারেশন করতে হলো কেন? প্রথম অপারেশনে সম্পূর্ণ সফল হয়নি বলে দ্বিতীয়বার করা হয়েছিল। স্বজন কাঁদনা চালু। ঠিক আছে, আমি আগামীকাল সকালেই কাজ শুরু করব। আমার যা যা প্রয়োজন আমিও ভদ্রলোককে তার একটা লিস্ট দিয়েছি। বাকিটা আমার সঙ্গেই আছে। কালকের দিনটা আমি দেখতে চাই, কিন্তু পরশু আমি ফিরে যাবই। হায়দার বলল, আপনি যদি বলেন অপারেশন সাকসেসফুল, তাহলে আপনার যাওয়ার ব্যবস্থা হবে। আমি তো মিথ্যেও বলতে পারি। স্বজন হাসল। তাহলে আপনি নির্বাচিত হতেন না। ঘরে ফিরে এসে স্বজন দেখল পৃথা বিছানায় কুঁকড়ে পড়ে আছে। ওর মুখ বালিশে ডোবানো। পৃথা যে ঘুমোচ্ছে না তার স্বজন জানে। ওর নার্ভের যা অবস্থা, তাতে ঘুম আসা সম্ভব নয়। সে বলল, পৃথা, আমরা পরশু কলকাতায় ফিরছি। কথাটি শেষ হতেই পৃথা চমকে উঠল। তারপর লাফিয়ে বিছানা থেকে নেমে ছুটে এসে স্বজনকে জড়িয়ে ধরল এবং তারপরেই ফোপানি শুনতে পেল স্বজন। সত্যি বলছো? বলো সত্যি তো। স্বজন ওকে জড়িয়ে ধরল। একদম সত্যি। সে পৃথার শরীরে কাঁপুনি টের পাচ্ছিল। গত কয়েকদিনেই পৃথা তাকে একবারও আলিঙ্গন করেনি। আজ এই অবস্থায় স্বজনের শরীরে বিদ্যুৎ এলো। পৃথা বলল, কাল নয় কেন? ওর মুখ স্বজনের বুক চেপে রয়েছে। কাল সকালে অপারেশন করব। ডাক্তার হিসেবে 24 ঘন্টা পেশেন্টকে অবজার্ভ করা আমার উচিত। ঠিক বলছো তো? পৃথা মুখ তুলল। ওর দুই চোখে জল, কিন্তু ওই জলে আনন্দ আছে। হ্যাঁ গো। স্বজন মুখ নামালো। শুকনো তপ্ত ঠোঁটে ঠোঁট নেমে আসা মাত্র ঝড় উঠল। এতদিনের কষ্ট, অভিমান, ক্রোধ মুছে গেল আচমকা। বিশ্ব চরাচর বিস্তৃত হয়ে গেল আচম্বিতে। দুটো শরীর কিছুক্ষণ পৃথিবীর যাবতীয় ঝড় একত্রিত করে চুরমার হতে লাগল। তারপর বিছানায় পাশাপাশি নিথর হয়ে শুয়ে রইল ওরা, পরস্পরকে আঁকড়ে ধরে। একসময় পৃথা বলল, পরশু কখন যাব? কারফিউ থাকলে যে সময়টা শিথিল হয় সেই সময়। এখান থেকে সোজা কলকাতায় তো? একদম সোজা। পৃথা নিঃশ্বাস ফেলল, স্বস্তির নিঃশ্বাস। স্বজন পাশ ফিরল, স্ত্রীর মুখের দিকে তাকালো। এই মুহূর্তে ওকে অনেকটা স্বাভাবিক ঠেকছে। সে ধীরে ধীরে ওর মাথায় হাত বোলাতে লাগলো। হঠাৎ পৃথা জিজ্ঞাসা করল, লোকটা খুব গম্ভীর ধরনের? কোন লোকটা? আকাশলাল? হ্যাঁ, ব্যক্তিত্ব আছে। ও কি হতে চায়? কি হতে চায় মানে? মুখের চেহারার কীরকম করতে চাইছে? কিছু বলেনি। ও ওর মুখবয়ব পাল্টাতে চাইছে। পৃথা উঠল, ব্যাগ থেকে একটা কাগজ কলম বের করে কিসব আঁকলো মন দিয়ে। ওকে দেখছিল স্বজন। এতক্ষণে মেয়েটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পেরেছে। কি করছো? বিরক্ত করো না। কপট গাম্ভীর্য পৃথার মুখে। স্বজন অপেক্ষা করল। কাগজটা নিয়ে পৃথায় চলে এলো কাছে। লোকটার মুখ এরকম করা নিশ্চয়ই অসম্ভব নয়। স্বজন হো হো করে হাসল। এ তো হিটলারের মুখ। ও ও তো তাই। জোর করে আমাদের আটকে রেখেছে। তা বলতে পারো, হিটলারের কায়দায়। কিন্তু একটা পার্থক্য আছে। আকাশলাল তার দেশকে স্বৈরতন্ত্র থেকে উদ্ধার করতে চায়। জনসাধারণকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে চায়। নিজের নিরাপত্তা ঠিক রাখতেই ও আমাদের আটকে রাখতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে? তেতো গলায় বলল পৃথা। আমরা যদি ট্যুরিস্ট লজে থাকতাম, নিজেরা ঘুরে বেড়াতাম, আর ঠিক কাজের সময় তোমরা যদি ডেকে আনতো, তাহলে কি অসুবিধা হতো? সেটা বলতে পারো, কিন্তু কারফিউর মধ্যে কোথাও যেতে পারতে না তুমি। বলেই হেসে ফেলল স্বজন। তুমি 3 দিন টিভি খুলতে দাওনি। পৃথিবীতে কি হচ্ছে আমি জানি না। এখন কি ম্যাডামের অনুমতি পেতে পারি? পৃথাও হাসল। তারপরে উঠে গিয়ে রিমোট এনে টিভি চালু করলো। সঙ্গে সঙ্গে পর্দায় একটি রাজপথের ছবি ফুটে উঠল। ঘোষকের গলা শোনা গেল। সন্ত্রাসবাদীরা শহরের রাজপথের নিচে গোপন সুড়ঙ্গ খুঁড়েছিল কবরখানায় পৌঁছানোর জন্য। এই সুড়ঙ্গ খুঁড়তে ঠিক কতদিন সময় লেগেছে তা নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করছেন। সুড়ঙ্গের মধ্যে যারা আটকে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ অনেক গোপন তথ্য জানতে পেরেছে। পুলিশ কমিশনার মিস্টার ভার্গিস বলেছেন,
ওইসব তথ্য পাওয়ার পর সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে বেশি সময় লাগবে না। টিভিতে সুড়ঙ্গের ছবি ভেসে উঠল, সেই সঙ্গে কবরখানার। ঘোষকের গলা শোনা গেল। আকাশলালের মৃতদেহ কবর দেওয়ার পর তাকে অপহরণ করার মধ্যে যে রহস্য রয়েছে তা পুলিশ মহল উদ্ধার করার চেষ্টা করছেন। আকাশলালের সহকারী ডেভিডের মৃত্যু না হলে পুলিশ এতদিনে আরও তথ্য জানতে পারতেন। গত রাত্রে ওয়াশিংটনে এক বোমা বিস্ফোরণে ৩ জন মানুষ নিহত হয়েছেন, সংবাদ সংস্থা জানাচ্ছেন। টিভি বন্ধ করে দিল পৃথা। স্তম্ভিত স্বজন স্ত্রীর দিকে তাকালো। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। পৃথা ওর দিকে তাকিয়ে বলল, আকাশলালের মৃতদেহের কথা বলল কি করে? শুনলাম। আমি কিছুই বুঝতে পারছি না পৃথা। টিভিতে সুড়ঙ্গ দেখালো, আকাশলালের মৃতদেহ চুরি করার জন্য সুড়ঙ্গ হয়েছে বলল, অথচ ওকে রীতিমতো বিভ্রান্ত দেখাচ্ছিল। তুমি নিজের চোখে একটু আগে আকাশলালকে দেখে এসেছ? নিশ্চয়ই। কাল সকালে লোকটাকে অপারেট করব। পৃথা মাথা নাড়ল। তাহলে এটা পুলিশি অপপ্রচার। আকাশলাল মারা গিয়েছে বলে পাবলিককে বুঝিয়ে বোকা বানাতে চাইছে। আমার তা মনে হয় না। মনে হয় না? না, পুলিশ সত্যি মনে করছে আকাশলালের মৃতদেহ চুরি হয়ে গেছে। পুলিশের পক্ষে সবার নজর এড়িয়ে রাস্তার নিচে দিনের পর দিন ধরে সুড়ঙ্গ খোঁড়া সম্ভব নয়। তাহলে তুমি কাকে দেখে এলে? আমার কি দেখতে ভুল হয়েছে? বিড়বিড় করল স্বজন। শুয়ে থাকলে মানুষের চেহারা অবশ্য একটু অন্যরকম দেখায়। না, এত বড় ভুল হবে না। আশ্চর্য, ডেড বডি কবর থেকে উঠে এখানে শুয়ে থাকবে কি করে? যদি ডেড বডি না হয়, যদি জীবিত অবস্থায় ওকে কবর দেওয়া হয়? তুমি কি পাগল? পুলিশ ওকে জীবিত অবস্থায় কবর দিবে কেন? পুলিশ যদি মৃত বলে ভুল করে থাকে? উল্টো পাল্টা বলছো। পুলিশের ডাক্তার নেই? ডাক্তার মৃত বা জীবিত বুঝবে না? নিশ্চয়ই বুঝবে, কিন্তু বুঝে সুঝে যদি করে থাকে? পুলিশের ডাক্তার তো এদের লোক হতে পারে, পারে না? আকাশলাল জানতো ওইভাবেই বেরিয়ে আসবে, তাই আগে থেকেই সুড়ঙ্গ খুঁড়িয়ে রেখেছিল। মৃত্যুটা একটা ভাওতা। ওপরে যে লোকটা শুয়ে আছে তার ওপর ২-৩ দিন আগে একটা বড় অপারেশন হয়েছে। আমাকে বলা হলো হার্টের ব্যাপার। যা অ্যারেঞ্জমেন্ট দেখলাম তা বড় নার্সিংহোমে ভালো অপারেশন থিয়েটারের চেয়ে কোনো অংশ কম নয়। আমি বুঝতে পারছি না পৃথা, মৃত বা অর্ধমৃত কোনো মানুষকে কবরে শুয়ে আবার তুলে এনে বাঁচানো আমার জ্ঞানে সম্ভব নয়, অথচ লোকটা বেঁচে আছে। পৃথা স্বামীর পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রাখলো। তুমি নিয়ে ভাবছো কেন? পরশুর পর তো আমরা এখানে থাকছি না। কাল তোমার কাজটুকু ঠিকঠাক করে দাও। টেলিফোন বাজলো। ভার্গিস রিসিভার তুলে শুনলেন, স্যার প্রধান, বাস টার্মিনালে একটু আগে বোমা ফেটেছে। আমাদের একটা জিপ আর 2 জন কনস্টেবল প্রচণ্ড আহত হয়েছে। ধরতে পারা যায়নি? একটু আগে কারফিউ শিথিল হওয়ায় রাস্তায় মানুষের ভিড় ছিল। সার্চ পার্টি পৌঁছে গিয়েছে? হ্যাঁ, এর 1 মিনিট বাদে ভিক্টোরিয়া সিনেমা হলের সামনে আরেকটি পুলিশের ভ্যান আক্রান্ত হয়। সেখানেও আড়াল থেকে বোমা ছোড়া হয়েছে। কর্তব্যরত সার্জেন্ট গুলি চালালে একজন পথচারী নিহত হয়েছেন। পথচারী বলবেন না, টেরোরিস্ট বলে ঘোষণা করুন। এইমাত্র আরেকটি ইনসিডেন্টের খবর এসেছে স্যার। 12 নম্বর রাস্তার মোড়ে এবার গ্রেনেড ছোড়া হয়েছে। হ্যাঁ স্যার, গ্রেনেড। একটা পুলিশ ভ্যান বিধ্বস্ত হয়ে গেছে। 6 জন পুলিশ অফিসার এবং কনস্টেবল স্পট ডেড। দাঁতে দাঁত চাপলেন ভার্গিস। ওরা হঠাৎ এটা শুরু করলো কেন? স্যার, 2 জন লোক টেলিফোন করে বলেছে ওরা ডেভিডের হত্যার বদলা নিচ্ছে। কারফিউ ইম্পোজ করুন ইমিডিয়েটলি। নো মোর রিল্যাক্সেশন। রাস্তায় যাকে দেখা যাবে তাকেই গুলি করে মারা হবে। রিসিভার নামিয়ে রাখলেন ভার্গিস। তাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। লোকগুলো এবার মরিয়া হয়ে তাকে ভয় দেখাচ্ছে। ভয় দেখিয়ে কেউ তাকে দাবিয়ে রাখতে পারবে না। ডেভিডের হত্যার বদলা, দরকার হলে ওর মৃতদেহ মেলার মাঠে ঝুলিয়ে রাখবেন তিনি। পচে পচে খসে না যাওয়া পর্যন্ত পাবলিক দেখুক। হঠাৎ সেই মেয়ে রিপোর্টারের কথা মনে পড়ল ভার্গিসের। ইন্টারকমে আদেশ দিলেন তাকে তার ঘরে নিয়ে আসার জন্য। মিনিট 5 মধ্যেই ভার্গিস অনিকাকে তার সামনে দেখতে পেলেন। ততক্ষণে চুরুট ধরিয়ে ফেলেছেন তিনি। সেই অবস্থায় বললেন,
আপনার বন্ধুরা বোমা ছুটছে, গ্রেনেড ছুটছে, এর বদলে আমাকে তো কিছু করতে হয়। আমার কোনো বন্ধু এখানে নেই। আলবৎ আছে, তারাই আপনাকে পাঠিয়েছিল ডেভিডের সৎকারের জন্য। আমি সেটা অ্যালাউ না করতে ওরা পুলিশ মারছে। এসব কথা অনর্থক আমাকে বলছেন। শুনুন মিস, বাজে কথা শোনার সময় আমার নেই। কে আপনাকে পাঠিয়েছে? যে লোকটি আমাকে অনুরোধ করেছিল তাকে আমি চিনি না। আমি এখনও আপনার সম্মান বজায় রেখেছি। আমি যদি হুকুম দেই তাহলে আমার লোকজন আপনাকে মার্সিলেসলি রেপ করতে পারলে খুশি হবে। আমি জানি না কোনো রেপ মার্সি সহকারে করা সম্ভব কিনা। ও, আপনার কি ভয় বলে কিছু নেই? নিশ্চয়ই আছে, কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছি। আপনি আপনার লোকদের নিয়ে ওই কাজটা করাবেন কেন? আমি কি এতই সাবস্ট্যান্ডার্ড? এমন সংলাপ জীবনে কখনো শোনেননি ভার্গিস। তার চোয়াল ঝুলে গেল। তিনি কোনো মতে বলতে পারলেন, বসুন। অনিকা বসল, তারপর জিজ্ঞাসা করল, আমি কি এক কাপ ভালো কফি পেতে পারি? ভার্গিস মাথা নাড়লেন। না, আপনি কিছুই পেতে পারেন না। ডেভিডের সৎকারে অধিকার যদি আপনাকে দেই তাহলে শহরে গোলমাল থেমে যাবে। বলতে পারছি না, কারণ কারা গোলমাল করছে আমি জানি না। ওয়েল, আপনি প্রথমবার কবরখানায় কেন গিয়েছিলেন? আকাশলালের মৃত্যুর খবর আমাকে বিস্মিত করেছিল, কিন্তু মনে হয়েছিল ওর পারিবারিক কবরখানায় আগাম গিয়ে সৎকারের খবর নিয়ে আসি। দ্বিতীয়বার গেলেন কেন? আমার সন্দেহ হয়েছিল কোথাও কোনো গোলমাল হয়েছে। কি গোলমাল? ওর মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক নয়। ডাক্তার সেই সার্টিফিকেট দিয়েছে। হতে পারে, কিন্তু আমি একজন মানুষকে মাটিতে কান পেতে কিছু শুনতে দেখেছিলাম। পরে সুরঙ্গের খবরটা পাই। সুরঙ্গ খোঁড়া হয়েছিল আকাশলালের শরীর কবর থেকে তোলা হবে বলেই। অর্থাৎ আকাশলাল জীবিত অবস্থায় সুরঙ্গ খোঁড়ার পরিকল্পনা করেছিল, কারণ সে জানতো আপনার এখানে পৌঁছে সে মারা যাবে অথবা তাকে মৃত বলে ঘোষণা করা হবে। এই ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক লাগছে না। ঠিক তখনই টেলিফোন বাজল। রিসিভার তুলতেই ডেস্ক থেকে তাকে জানানো হলো মিনিস্টার তাকে এখনই দেখা করতে বলেছেন। এই প্রথম মিনিস্টার তার সঙ্গে সরাসরি কথা বলবেন না। ঘরের বাইরে এসে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল সজল। একটি সুস্থ মানুষকে সাময়িক সংজ্ঞাহীন করে অপারেশন করা এক জিনিস, আর জীবন মৃত্যুর মাঝখানে দুলতে থাকা একজনকে অপারেশন টেবিলে পাওয়া আরেক জিনিস। দুর্ঘটনায় বিকৃত হয়ে যাওয়া শরীরকে ঠিকঠাক করে একটা আদলে ফিরিয়ে আনা অভিজ্ঞতা তার অনেকবার হয়েছে, কিন্তু এরকম কখনো হয়নি। এরা যে সমস্ত সহযোগী এনেছিল তারা স্বজনের নির্দেশে পুতুলের মতো মেনেছে। অপারেশন থিয়েটারে ঢোকার আগেই তারা নিজেদের মুখ আড়াল করে নিয়েছিল বলে কাউকেই সে বাইরে দেখলে চিনতে পারবে না। চিনবার দরকারও নেই। এখন ভালোভাবে কলকাতায় ফিরে যেতে পারলেই হয়। পায়ের শব্দে মুখ ফিরিয়ে স্বজন দেখল ত্রিভুবন এগিয়ে আসছে। নিচু গলায় জিজ্ঞাসা করল, ত্রিভুবন, সব ঠিক আছে? স্বজন মাথা নাড়ল। কিচ্ছু বলল না। আপনি ইচ্ছে করে ঘরে ফিরে যেতে পারেন। আমরা কখন রওনা হচ্ছি? স্বজন সরাসরি জিজ্ঞাসা করল। আপনার তো এখনো অনেক কিছু করণীয় আছে। হ্যাঁ, কিন্তু সেটা বুঝিয়ে দিলে নার্সই করতে পারবে। এখন শুধু অপেক্ষা করা যাতে সময়ের সঙ্গে সঙ্গে মুখের সব দাগ মিশিয়ে যায়। যদি না যায়? মানে, যদি আপনার অপারেশনে কোনো চিহ্ন বিশ্রীভাবে ধরা পড়ে, তাহলে আপনারা আমাকে ডাকতেন না এখানে, স্বজন দৃঢ় গলায় বলল। ঠিক আছে ডক্টর, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমরা সিদ্ধান্ত নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি। স্বজনকে নিচে পাঠিয়ে ত্রিভুবন নিচের তলার একটি ঘরে ঢুকল। সেখানে স্বজন টেলিফোন অপারেটরের সতর্কভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরগুলো শোনার জন্য বসে আছে। খবর শুনে ওরা যে কাগজে নোট করে রাখে সেটা তুলল ত্রিভুবন। হেডকোয়ার্টার্সে ঢোকার পর মহিলা রিপোর্টার অনিকার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভবত তাকে অ্যারেস্ট করা হয়েছে। ডেভিডের মৃতদেহ দেখা যায়নি। শহরের বিভিন্ন জায়গায় যেসব বিস্ফোরণ হয়েছে তাদের সরকার পক্ষের মানুষই আহত অথবা নিহত হয়েছে। এই সময় হায়দার ঘরে ঢুকল। ত্রিভুবন? ত্রিভুবন তাকালো। হায়দার বলল,
24 ঘন্টার মধ্যে এই বাড়ি আমাদের ছেড়ে দিতে হবে। যে কোনো মুহূর্তে ভার্গিসের কাছে এই বাড়ির খবর পৌঁছে যেতে পারে। তাহলে মোটামুটি আগের প্ল্যান অনুযায়ী কাজ করব আমরা, কিন্তু কারফিউ রিল্যাক্সেশন তুলে নিয়েছে ভার্গিস। আমি তাই সোর্স ব্যবহার করে রাত্রে এখান থেকে বেরোবার ব্যবস্থা করেছি। 2টো দলে আমরা যাব। এক দলে 2 ডাক্তার আর ওই ভদ্রমহিলা থাকবেন, অন্য দলে লিডারকে নিয়ে যাওয়া হবে। ভ্যানের মধ্যে বিছানা করে ওকে শুইয়ে নিয়ে যাওয়া হবে। 6জন মানুষ ওই ভ্যানে যেতে পারবে। বাকিদের রিলিজ করে দিতে হবে। আমরা বেরিয়ে যাওয়া মাত্র যারা ওয়ান্টেড নয় তারা নিজের নিজের বাড়িতে ফিরে যাবে। হায়দার বলল। ত্রিভুবনে ভালো লাগছিল না প্রস্তাব। সে বলল, কারফিউর ভেতরে বাইরে যাওয়া মানে বেশি মাত্রায় ঝুঁকি নেওয়া। তুমি যাদের ম্যানেজ করেছ তাদের বাইরেও ভার্গিসে পুলিশ আছে। হ্যাঁ, ঝুঁকি আছে, কিন্তু এখানে থাকলে আমাদের অবস্থা ডেভিডের মতো হবে। হায়দারের চোয়াল শক্ত হলো। আকাশলাল এখানে ধরা পড়ুক সে চায় না। মিনিস্ট্রিতে তার যে লোক আছে সে একটু আগে পরিষ্কার জানিয়েছে এই বাড়িতে থাকা তাদের পক্ষে আর নিরাপদ নয়। তুমি কোন দলে যাবে? লিডারের সঙ্গে কি? ত্রিভুবন প্রশ্ন করল। কিছুই ভাবিনি, হায়দার জবাব দিল। আমি ডাক্তারদের নিয়ে যাব। ওরা আমাদের পক্ষে বিপজ্জনক। 3জনের যে কেউ মুখ খুললে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। ত্রিভুবন দূরে বসা অপারেটরদের দিকে তাকিয়ে নিল। এদের বাঁচিয়ে রাখাও আমাদের পক্ষে বেশ ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে। নো। হায়দার মাথা নাড়ল। কাজ করিয়ে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। ঠিক আছে, তুমি তাহলে ওদের নিয়ে সীমান্তের দিকে যাবে ভাবছ? একদম না। তোমার আপত্তি আছে? দুজনে একসঙ্গে যেতে হতোই। এদের দায়িত্ব অন্য কারোর উপর ছাড়তে রাজি নই। তাহলে আমি লিডারকে নিয়ে যাচ্ছি। রাত্রের মধ্যেই আমরা নামভঞ্জন পৌঁছে যাব। গ্রামের লোক জানতেও পারবে না নতুন লোক এসেছে। তুমি যদি সেই রাত্রে ওখানে ফিরতে না পারো তাহলে পরের রাতের জন্য অপেক্ষা করবে। দিনের বেলায় ওখানে যেও না। হায়দার বেরিয়ে গেল ঘর থেকে। ত্রিভুবন হাসল। কথা বলার সময় তার কেবলই আশঙ্কা হচ্ছিল হায়দার তার উপর নামভঞ্জনে যাওয়ার দায়িত্ব নিয়ে নিজে ডাক্তারদের নিয়ে বর্ডার পার হবে। লোকটা সেরকম চিন্তা করেনি বলেই মনে হয়। ত্রিভুবন জানে এই ভাবনাটা ঠিক নয়। মাসখানেক আগেও সে ভাবতে পারত না, কিন্তু ডেভিডের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার কেবলই মনে হচ্ছে তাকেও ধরে ফেলবে ভার্গিস। ডেভিড ধরা পড়ল, মারা গেল, অথচ তারা কিছুই করতে পারল না। সে ধরা পড়লেও দল চুপচাপ থাকতে বাধ্য হবে। মনের মধ্যে কেউ যেন ক্রমাগত সতর্ক করে যাচ্ছে, পালাও পালাও। ধরা পড়ার আগেই ডেভিডের কি তাই মনে হয়েছিল? নইলে সে কেন বিপ্লবের বিপক্ষে কথা বলবে? এই সময়ে হঠাৎ তার হেনার মুখ মনে এলো। সে পালিয়ে যাচ্ছে জানলে হেনার কি প্রতিক্রিয়া হবে? ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকেই ভার্গিস বুঝতে পেরেছিলেন তাকে খুশগল্প করার জন্য ডেকে আনা হয়নি। লম্বা টেবিলের ওপাশে বোর্ডের মেম্বাররা বসে আছেন তার দিকে তাকিয়ে। ওদের থেকে একটু দূরত্ব রেখে মিনিস্টার। মে আই কাম ইন? ইয়েস প্লিজ। বসুন কমিশনার। ভার্গিস বসেছিলেন টেবিলের উল্টো দিকের একমাত্র চেয়ারে। বসেই বুঝেছিলেন এটা চেয়ার নয়, কাঠগড়ায় দাঁড়ানো। বোর্ডের মেম্বাররা তার দিকে যেভাবে তাকিয়ে আছেন তাতে ওদের মনের কথা বোঝা যাচ্ছে না, অথচ এদের অনেকেই প্রয়োজনীয় অপ্রয়োজনে তাকে দিয়ে কত কাজ করিয়ে নিয়েছেন। ভার্গিস নিজেকে সহজ রাখার চেষ্টা করেছিলেন। মিনিস্টার জিজ্ঞাসা করলেন, মিস্টার কমিশনার, শহরের অবস্থা এখন কেমন? ভার্গিস জবাব দিলেন, আবার 24 ঘন্টা কারফিউ জারি হয়েছে। কেন? সাধারণ মানুষ যাতে জিনিসপত্র কিনতে পারে তাই আমি কারফিউ রিল্যাক্স করেছিলাম, কিন্তু তার সুযোগ নিয়ে সন্ত্রাসবাদীরা শহরের বিভিন্ন জায়গায় বোমা ছুড়তে শুরু করেছিল। এতদিনে ওদের এমন কাজ করতে দেখা যায়নি, হঠাৎ কেন শুরু করলো? 2টো কারণ হতে পারে। 1, ওরা দিশেহারা হয়ে পড়েছে নেতৃত্বের অভাবে। 2, ডেভিডের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাণ্ড করেছে। মিস্টার কমিশনার, আপনার উপর এই শহর এবং স্টেটের নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয় আপনি সেই দায়িত্ব ঠিকভাবে পালন করছেন? আমার কাছে কোনো গাফিলতি নেই। বোর্ডের তরফ থেকে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব। আকাশলাল কেন আপনার কাছে ঢাকঢোল পিটিয়ে ধরা দিল?
ওর পক্ষে লুকিয়ে থাকা সম্ভব ছিল না। পুলিশি হামলায় মারা পড়ার সম্ভাবনা ছিল ওর। ভেবেছিল হাজার হাজার লোকের সামনে ধরা দিলে সে বেঁচে থাকবে। ও কি জানতো যে ওর হার্ট অ্যাটাক হবে? এটা আগে থেকে জানা সম্ভব নয়। তাহলে ও নিশ্চয়ই জানতো আপনি ওকে মেরে ফেলবেন। হ্যাঁ, বিচারক নিশ্চয়ই বিচারের শেষে ওর ফাঁসির হুকুম দিতেন। সেটা বিচারের শেষে। এদেশের আইন অনুযায়ী আসামি কর্তৃপক্ষ সমর্থনের সুযোগ পায়। ফলে বিচারের রায় পেতে কয়েক মাস পেরিয়ে যায়, তাই না? হ্যাঁ, ঠিক কথা। কিন্তু আকাশলাল জানতো ধরা পড়া 2-1 দিনের মধ্যেই সে মারা যাবে। ও যে জানতো তা আমি কি করে বলবো? না জানলেও সুড়ঙ্গ তৈরি করে রাখতো না। মিস্টার কমিশনার, আপনি কল্পনা করুন, মারা যাওয়ার আগেই আকাশলাল তার শরীর কবর থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেখেছে। কেন? সে এত জানতো তাকে তার পারিবারিক জায়গাতে কবর দেওয়া হবে। ওর লোকজন দিনের পর দিন ধরে মাটির তলায় সুড়ঙ্গ খুঁড়ল, অথচ আপনার বাহিনী টের পেল না। কেন খুঁড়েছিল সেই তথ্য কি আপনি জানতে পেরেছেন? ওর মৃতদেহ পুলিশ কবর দেবে এটা সম্ভবত মেনে নিতে পারেনি। মৃতদেহ সরিয়ে নেওয়ার সময় ধরা পড়ার প্রচণ্ড সম্ভাবনা আছে জানা থাকলেও ওরা শুধু এই কারণেই ঝুঁকি নিয়েছিল। এমন কথা বিশ্বাসযোগ্য নয় কমিশনার। আমি ডেভিডের কাছ থেকে খবর বের করার চেষ্টা করেছিলাম। কি করেছিলেন আপনি? আমি চাপ দেওয়া শুরু করেছিলাম, আর তারপর শহরের বাইরে একটা বাংলোর লনে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেললেন, যাতে ওর কাছ থেকে কোনোদিনই খবর না পাওয়া যায়। আমি প্রতিবাদ করছি স্যার। ডেভিড পালিয়ে যাচ্ছিল। আমি ওর পায়ে গুলি করতে চেয়েছিলাম। সেই সময় ও হোঁচট খেয়ে বসে পড়ায় ওপরে গুলি লাগে। আকাশলাল মৃত, এ ব্যাপারে আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিজে তাকে দেখেছি। ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন। আপনার কি কোনো সন্দেহ হয়েছে আকাশলাল বেঁচে থাকতে পারে? না, হয়নি। কেউ কিছু বলেনি? সে মহিলা রিপোর্টারের মুখ মনে পড়ল তার, কিন্তু কিছু না বলে মাথা নাড়লেন ভার্গিস। মিনিস্টার একাই তাকে প্রশ্ন করে যাচ্ছেন। প্রতি শব্দ রেকর্ড করা হচ্ছে। আমরা খবর পেয়েছি সোমকে একজন সার্জেন্ট গুলি করে মেরেছিল। না, তার আগেই সে মারা গিয়েছিল। পোস্টমর্টেমে ওর শরীরে বিষ পাওয়া গেছে। আকাশলালকে পোস্টমর্টেম করা হয়নি কেন? দুটো কারণ। ডাক্তার স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট দিয়েছিলেন। 2, সেই রাতের মধ্যেই যদি ওকে কবর না দেওয়া হতো তাহলে ওর মৃতদেহকে কেন্দ্র করে শহরের ঝামেলা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি ঝুঁকি নিইনি। বাবু বসন্ত তাদের বাংলোতে সার্জেন্টের মৃত অবস্থা পাওয়া গিয়েছে। এ ব্যাপারে আপনি কি তদন্ত করেছেন? কেন সার্জেন্ট সেখানে গিয়েছিলেন? ভার্গিস বুঝলেন তার ঘাম হচ্ছে। এই একটা বিষয়ে জানিয়ে তিনি আলোচনা করতে চান না। এই ব্যাপারে কথা বলতে গেলেই ম্যাডামের প্রসঙ্গ এসে যাবে। একটু দ্বিধা না করে তিনি জবাব দিলেন, না, ওর মৃতদেহ আমি আবিষ্কার করি। ওকে ওখানে দেখব আশা করিনি। সোমের মৃত্যুর পর থেকেই ও নিখোঁজ ছিল। ওই বাংলোর কম্পাউন্ডে ওখানকার চৌকিদার মৃত অবস্থায় গাছে ঝুলেছিল। হ্যাঁ, কেন? লোকটার মাথা প্রকৃতস্থ ছিল না বলে শুনেছি। মিস্টার কমিশনার, জীবিত আকাশলালকে আপনি ধরতে পারেননি, কিন্তু কবর থেকে তুলে নিয়ে যাওয়া আকাশলালের শরীরকে আপনি এই কদিনে আবিষ্কার করতে পারলেন না। এই ব্যাপারে আপনার কোনো কৈফিয়ত আছে? আমরা প্রাণপণ চেষ্টা করছি। যে সাংবাদিক মহিলাটিকে আপনি ট্যুরিস্ট লজ থেকে তুলে নিয়ে গিয়েছিলেন, সে কি আপনাকে কোনো বিস্ময়কর তথ্য দিয়েছে? হ্যাঁ, সে বলেছে আকাশলালের কবর খোঁড়ার আগেই কেউ একজন সেখানকার মাটিতে কান পেতে কিছু শুনতে চেষ্টা করছিল। মেয়েটাকে আকাশলালের লোকজন ওখান থেকে সরিয়ে দেয়। তার বিশ্বাস এই মৃতদেহ চুরি যাওয়াটা পূর্ব পরিকল্পিত, এবং এমনও হতে পারে আকাশলাল মারা যায়নি। আপনার বিশ্বাস হয়নি? না, কারণ আকাশলালকে মৃত অবস্থায় আমরা দেখেছি। আর মেয়েটি চেয়েছিল ডেভিডের মৃতদেহ সৎকার করতে। সে অবশ্যই সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত, নইলে এই সময় এত বড় ঝুঁকি সে নিত না। ওর কথা বিশ্বাস করার কারণ নেই। ওই ট্যুরিস্ট লজে এক দম্পতি কিছুদিন আগে বেড়াতে এসেছিলেন ইন্ডিয়া থেকে। ওদের সম্বন্ধে সন্দেহ হওয়ায় আপনি ভদ্রলোককে হেডকোয়ার্টার্সে নিয়ে গিয়ে জেরাও করেছিলেন। সেই দম্পতি পরের দিনই উধাও হয়ে যান। তাদের খোঁজে বেড়ে করছেন? প্রথমেই খোঁজ নেওয়া চলছিল, কিন্তু পরে গুরুত্বপূর্ণ ঘটনার চাপে ওদের নিয়ে আর মাথা ঘামানো হয়নি। ভদ্রলোক ডাক্তার ছিলেন? যতদূর মনে পড়ছে, হ্যাঁ।
কিন্তু সন্ত্রাসবাদীদের সঙ্গে ওদের কোনো সংযোগ ছিল না। কথা আমি ইন্ডিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে জেনেছি। মিস্টার কমিশনার, আপনার রাজ্যে কেউ নিখোঁজ হয়ে গেলে খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে এক দম্পতি নিখোঁজও হয়েছেন। জীবিত বা মৃতদেহ কাউকে আপনি খুঁজে বের করতে পারেন না। আপনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তার অপব্যবহার করেছেন। এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? আমি ক্ষমতার অপব্যবহার করিনি। বাবু বসন্তলালের বাংলোতে আপনি একটি ড্রাইভারকে গুলি করে মেরেছিলেন। আমি জানতাম না সে ড্রাইভার। সে যেভাবে গাছের আড়ালে লুকিয়েছিল তাতে আমার তাকে সন্ত্রাসবাদী বলে মনে হয়েছিল। আত্মরক্ষার জন্যই আমাকে গুলি চালাতে হয়। লোকটি কি সশস্ত্র ছিল? হ্যাঁ। ওর কাছে কি কোনো অস্ত্র পাওয়া গিয়েছিল? বার্গিসের মেরুদণ্ড কনকন করে উঠল। ম্যাডামের নাম অনিবার্যভাবে এসে যাবে এখন। কিন্তু ভার্গিস বুঝতে পারছিলেন তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। বোর্ড ইচ্ছে করেই এই জেরার ব্যবস্থা করেছে। যখন কেউ আস্থাভাজন থাকে না তখন তার ত্রুটি খুঁজে পেতে দেরি হয় না। এখন তিনি চোখের সামনে নিজের পরিণতি দেখতে পাচ্ছিলেন। ভার্গিস সোজা হয়ে বসলেন, তারপর খুব সহজ গলায় প্রশ্ন করলেন, স্যার, আপনি তো জানতে চাইলেন না কেন আমি আসামি ডেভিডকে সঙ্গে নিয়ে নিরাপত্তা রক্ষীদের পাহারায়? বাবু বসন্তলালের বাংলোয় গিয়েছিলাম যখন শহরে এমন টেনশন ছিল। মিনিস্টার বললেন, মিস্টার কমিশনার, আপনাকে কি প্রশ্ন করা হবে তা আপনি ডিক্টেট করতে পারেন না। আপনি এখানে এসেছেন শুধুই উত্তর দিতে। বোর্ড আপনার কাছে সঠিক জবাব চায়। এই সময় বোর্ডের ৩ নম্বর মেম্বারের টেবিলের সামনে আলো জ্বলে উঠল। মিনিস্টার সেটা লক্ষ্য করে বিনীত ভঙ্গিতে তার কাছে এগিয়ে গেলেন। মাথা নিচু করে সদস্যদের বক্তব্য শুনলেন। কিছু বলার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত ফিরে এলেন নিজের জায়গায়। আপনি যদি ডেভিডকে নিয়ে হেডকোয়ার্টার্স থেকে অত দূরে না যেতেন তাহলে সে পালাবার চেষ্টা করতো না এবং আপনাকে গুলি করতে হতো না। হ্যাঁ স্যার। মাননীয় সদস্য মনে করেন যে একই সঙ্গে সার্জেন্ট এবং চৌকিদারের মৃতদেহ পাওয়া, ডেভিড এবং ড্রাইভারের মৃত্যু কাকতালীয় ব্যাপার নয়। একই স্পটে এতগুলো মৃত্যু বিশ্বাসযোগ্য নয়। এ ব্যাপারে আপনার কি বক্তব্য? যা ঘটেছে তা স্বাভাবিকভাবেই ঘটেছে। আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি আকাশটালের অন্তর্ধারণ রহস্য সম্পর্কে রিপোর্ট না দিতে পারেন তাহলে আপনাকে বরখাস্ত করা হবে। ভার্গিস ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। তার মনে হলো যুদ্ধ শেষ হয়ে গেছে। যা সিদ্ধান্ত নেবার তা বোর্ড নিয়েছে। এই ২৪ ঘন্টার সময়ে ওরাই নিয়েছে তার উত্তরাধিকারীকে বেছে নেওয়ার জন্য। ম্যাডামের প্রসঙ্গ টেনে আনতে প্রথমে তিনি চাননি, পরে কোণঠাসা হতে হতে মরিয়া হয়ে পড়েছিলেন। কিন্তু মিনিস্টার কায়দা করে সেদিকটা এড়িয়ে গেলেন। ওদের হাতে তিনি অস্ত্র তুলে দিয়েছিলেন। কেন তাকে বাংলোয় যেতে হয়েছিল তা বলতে দিলেই ম্যাডামের প্রসঙ্গ এসে যেত। ভার্গিস বুঝে গেলেন প্রসঙ্গটি তুলতে মিনিস্টার চাননি। আর মাত্র ২৪ ঘন্টা। এর মধ্যে আকাশটালের শরীর খুঁজে বের করতে হবে। ব্যাপারটা প্রায় অসম্ভব। দুজন মানুষের মুখ মনে পড়ল তার এই মুহূর্তে। একজন সেই মহিলা রিপোর্টার যাকে তিনি তার জিপে বসিয়ে রেখেছেন পুলিশ পাহারায়। দ্বিতীয়জন ম্যাডাম। এই দুজনের সঙ্গেই তাকে দেখা করে বলতে হবে। প্রথমজনের কাছ থেকে কিছু হদিস পাওয়া গেলেও যেতে পারে। দ্বিতীয়জনের সঙ্গে সরাসরি মোকাবেলা করতে হবে তাকে। ভার্গিস নেমে এলেন রাস্তায়। তার জিপের পেছনে আসনে বসে আছে অনিকা। সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমাকে কে পাঠিয়েছে ডেভিডের মৃতদেহ নিয়ে কথা বলার জন্যে? একটি লোক, ওকে আমি চিনি না। খুকি, মিথ্যা কথা বলো না। কেউ একজন বলল আর তুমি রাজি হয়ে গেলে। আমার মনে হয়েছিল মৃতদেহের কোনো অপরাধ থাকে না। আকাশলালের ডেড বডি কোথায় আছে? দাঁতে দাঁত চাপলেন ভার্গিস। আমি জানবো কি করে? তুমি সব জানো। ওর মৃত্যু নিয়ে এত কথা বললে আর ওটা জানো না? আমি শুধু বলেছি ওর মৃত্যুটা বিশ্বাসযোগ্য নয়। সুতরাং তোমাকে খুঁজে বের করতে হবে আকাশলালকে। আমি কি করে পারবো, আপনি যেখানে পারছেন না? ভার্গিস সোজা হয়ে দাঁড়ালেন। তুমি বিপদ ডেকে এনে আনছো। আপনার হাতে ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আমি বিদেশি, আমার কিছু হলে আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। মনে রাখবেন, আমি একজন সাংবাদিক। কিন্তু সেই মর্যাদা তুমি রাখোনি। আশ্চর্য, আপনাদের এই শহরে কোন বাড়িতে লোকটার শরীর লুকিয়ে রেখেছে
তা আমি জানবো কি করে? আমি এখানকার রাস্তাঘাটই ভালো করে চিনি না। একদিকে গিঞ্জি বাড়িঘর আর একদিকে বাগানওয়ালা প্রাসাদের মতো বাড়ি। এতে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু ট্যুরিস্ট লজটা চিনি, অনিকা বলল। শব্দগুলো ভার্গিসকে হঠাৎই নাড়িয়ে দিল। মেয়েটা কি বলল? বাগানওয়ালা প্রাসাদের মতো বাড়ি? হ্যাঁ, শহরে ঘন বসতি এলাকাগুলোয় তার লোক চিরুনির তল্লাশি চালিয়েছে, কিন্তু বাগানওয়ালা প্রাসাদের দিকে পা বাড়ায়নি। ওইসব বাড়ি ধনী এবং বিশ্বস্তদের। সেখানে তল্লাশি চালাতে গেলে বোর্ডের বা মিনিস্টারের অনুমতি নিতে হবে। মহান সদস্যদের প্রত্যেকেই এরকম বাড়ির মালিক। ভার্গিসের মনে পড়ল ম্যাডামের বাড়ির কথা। সেটিও ওই একই পর্যায়ের। অনিকাকে অন্য গাড়িতে হেডকোয়ার্টার্সে নিয়ে যেতে নির্দেশ দিলেন তিনি। ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য ভার্গিসের জিপে অ্যাসকর্ট নিয়ে এগিয়ে যাচ্ছিল শহরে বর্ধিষ্ণু পাড়ার মধ্য দিয়ে। কয়েক পুরুষ ধরে এইসব বাগানওয়ালা বাড়ির মালিকরা সব রকম বৈভব ভোগ করছে। সাধারণ মানুষের জীবন এদের ইচ্ছাতে নিয়ন্ত্রিত হয়। ভার্গিস বাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছিলেন। বিশাল এলাকা জুড়ে এক একটা বাগান। রাস্তা থেকে মূল বাড়ি দেখাই যায় না। লেডি প্রধানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার খারাপ লাগলো। বৃদ্ধার বেঁচে নেই। ইনি খুব কমই বাইরে যেতেন। লেডি প্রধানের কোনো উত্তরসূরি নেই বলেই তিনি জানেন। তার মানে বাড়িটি খালি আছে। এরকম বাড়িতে সন্ত্রাসবাদীরা চমৎকার লুকিয়ে থাকতে পারে। কিন্তু লেডি মারা গেছেন সম্প্রতি। তিনি বেঁচে থাকতে ওদের নিশ্চয়ই উৎসাহ দেবেন না। ভার্গিস মাথা নাড়লেন। সন্দেহ যখন হচ্ছে তখন একবার রুটিন চেক আপ করলেই হয়। লেডির বাড়িতে তল্লাশি করলে এখন আপত্তি করা কেউ থাকবে না। অবশ্য সেটা রাতের বেলা করাই ভালো। আজ তার কমিশনার হিসেবে শেষ রাত। ম্যাডামের বাগানের গেট পেরিয়ে তার গাড়ি যখন ভেতরে ঢুকছিল তখন দ্বিতীয় সন্দেহ হলো, তিনি যদি নিজের ক্ষমতার বলে এই বাড়ি সার্চ করতে পারতেন, তাহলে যে মহিলা নিজের পিস্তল ড্রাইভারকে দিয়ে তাকেই খুন করিয়ে আবার অস্ত্রটি ফেরত নিয়ে যেতে পারেন, তিনি স্বচ্ছন্দে সন্ত্রাসবাদীদের এই বিশাল প্রাসাদে আশ্রয় দিতে পারেন। বাঁদিকের খোপ থেকে মিনির টেপ রেকর্ডার বের করে পকেটে পুরে এক লাফে জিপ থেকে নেমে দাঁড়িয়ে ভার্গিস হুঙ্কার ছাড়লেন। ম্যাডামকে বলো আমি দেখা করতে এসেছি, এক্ষুনি। আমার হাতে সময় নেই। বাঁ হাতে পকেটের টেপ রেকর্ডার চালু করলেন ভার্গিস। শক্তিশালী রেকর্ডারটি 1 ঘন্টা চলবে। ম্যাডামের অনুগত কর্মচারীটির মুখে কোনো প্রতিক্রিয়া নেই। ভার্গিসের দিকে তাকিয়ে সে বলল, ম্যাডাম এখন বিশ্রাম নিচ্ছেন, ওকে বিরক্ত করা নিষিদ্ধ আছে। মাছে গিললেন বলে মনে হলো ভার্গিসের। তিনি পুলিশ কমিশনার। এখনও তিনি এই রাজ্যে পুলিশের সবসময় কর্তা। তার মুখের উপর এভাবে কথা বলার সাহস এই লোকটা পায় কি করে? তিনি গম্ভীরভাবে বললেন, ম্যাডামকে খবর দিলে তিনি অসন্তুষ্ট হবেন না। লোকটি বলল, আপনি টেলিফোন করে আসুন। বেশ, সেটা আমি এখান থেকেই করছি, লাইনটা দাও। লোকটার প্রতিরোধ করতে পারল না। নিজেই রিসিভার তুলে বলল, আমি অনেক আপত্তি করছি, কিন্তু পুলিশ কমিশনার শুনতে চাইছেন না। উনি ম্যাডামের সঙ্গে কথা বলবেন। লোকটি অপেক্ষা করল। বোঝা গেল ম্যাডামের সেই সহকর্মী টেলিফোন ধরেছিল। ভার্গিস ততক্ষণে চারপাশে নজর বোলাচ্ছিলেন। এই বাড়িতে ঢোকার নিশ্চয়ই অন্য পথ আছে। আকাশলালের মৃতদেহ। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল আকাশলালের শরীর যেদিন কবর থেকে উধাও হয়েছিল, সেদিন যে অ্যাম্বুলেন্সটিকে সন্দেহবশত ধরা হয় তাকে এইসব বাগানওয়ালা বাড়ির কাছে ঘুরতে দেখা গিয়েছে। ওর ড্রাইভার একটা অজুহাত দেখানোয় ওকে আর চাপ দেওয়া হয়নি। তাছাড়া নিচে এমন ঝামেলায় জড়িয়ে পড়েছেন যে ওর ব্যাপারটা খেয়ালেও ছিল না ভার্গিসের। এখন মনে হচ্ছে তিনি চমৎকার ক্লু পেয়ে গেছেন। যা করার আজ রাত্রেই করতে হবে। টেলিফোনের রিসিভার তার হাতে দেওয়া হলেই ভার্গিস বললেন, হ্যালো মিস্টার ভার্গিস, পুলিশ কি কোনো সম্ভ্রান্ত মহিলাকে তার বিশ্রামের সময় বিনা কারণে বিরক্ত করতে পারে? বিশেষ করে যখন তার শরীরে কোনো সুতো নেই? না মানে ম্যাডাম, আমি। ভার্গিস হকচকিয়ে গেলেন। আমার কর্মচারী কি বলেনি আমি বিশ্রাম করছি? সে যদি না বলে থাকে তাহলে এখনই তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেব। বলুন। ইয়েস, বলেছিল, কিন্তু ব্যাপারটা এমন জরুরি।
আমি কি এই অবস্থায় আপনার সামনে গিয়ে দাঁড়াবো? না না, আমি জানতাম না আপনি ওইভাবে বিশ্রাম নেন। সরি, খুব দুঃখিত। ঠিক আছে, জরুরি বলেই আপনাকে ওপরে আসার অনুমতি দিচ্ছি, কিন্তু আপনি আমার থেকে খানিকটা দূরেই থাকবেন, বুঝতেই পারছেন। রিসিভার নামিয়ে রাখলেন ম্যাডাম। ভার্গিস নিঃশ্বাস নিলেন। তার চোখের সামনে ম্যাডামের মুখ ভেসে উঠল। এই বয়সে ম্যাডাম সুন্দরী, চেহারাপত্র ভালো, কিন্তু মেয়েদের ওসব নিয়ে ভার্গিস কোনো দিন মাথা ঘামাননি। কিন্তু আজ যদি ম্যাডাম সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার সঙ্গে কথা বলতে চান? ভার্গিসের জিভ শুকিয়ে গেল। প্রাণপণে নিজেকে শক্ত করতে লাগলেন তিনি। ভার্গিসকে উপরে নিয়ে যাওয়া হলে ম্যাডামের সেক্রেটারি মহিলা বেরিয়ে এলো বারান্দায়। এখানে তিনি এর আগে এসেছেন, আজও কোনো পরিবর্তন দেখলেন না। তার মনে হলো বিশাল এই বাড়িটির অন্য অংশটি একটু বেশি রকমের থমথমে। ইয়েস মিস্টার ভার্গিস। ভার্গিসের খেয়াল হলো তিনি ইতিমধ্যে সেক্রেটারির সঙ্গে পর্দা সরিয়ে ঘরে ঢুকে পড়েছেন। খুব হালকা নীল আলো জ্বলছে ঘরে। সেক্রেটারি বেরিয়ে যেতেই তিনি ম্যাডামকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। একটা লম্বা উইন্ডলিংয়ে পেরিয়ে তিনি দেখলেন ম্যাডাম ডিভানে শুয়ে আছেন। তার সমস্ত শরীর ধবধবে সাদা মখমল জাতীয় কাপড়ে ঢাকা। ডিভানটির একটা দিক উঁচু বলেই ম্যাডামের শরীরের ঊর্ধ্বাঙ্গ উপরে তোলা, তাতে তার আরাম হচ্ছে। বসুন। যে চেয়ারটিতে ভার্গিস বসলেন সেটি ম্যাডামের ডিভান থেকে অন্তত 10 হাত দূরে রাখা ছিল। ভার্গিস চেয়ারটিতে বসা মাত্র বুঝতে পারলেন তার শরীর অত্যন্ত ক্লান্ত। আপনার জরুরি বিষয়টি বলতে পারেন। আমি আমার দুঃখ প্রকাশ করছি, দ্যাটস অল। আপনি যত তাড়াতাড়ি কথা শেষ করবেন তত আমার উপকার করবেন, কারণ আমি শরীরে এই চাদরটা রাখতে পারছি না। শুরু করুন। ম্যাডাম, ভার্গিস সোজা হয়ে বসলেন। বোর্ড আমাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, না হলে আমাকে সরে যেতে হবে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ ওরা করেছেন তাতে আমাকে গ্রেফতারও করা যেতে পারে। আপনি আমাকে সাহায্য করুন। কিভাবে সেটা আপনি জানেন। আপনার প্রসঙ্গ আমি বোর্ডের কাছে তুলিনি। আমি এর মধ্যে কোত্থেকে এলাম? বাবু বসন্তলালের বাংলোতে আপনার ড্রাইভার কি করে গেল বলতে হলে আপনার কথাও বলতে হয়। আপনার নির্দেশে আমি লোকটাকে গুলি করতে বাধ্য হই। রিপোর্টে লেখা হয়েছে সে সশস্ত্র ছিল না, কিন্তু আপনি যে ওর অস্ত্র নিয়ে গিয়েছিলেন এটাও আমি বলতে পারিনি। ডেভিড পালাচ্ছিল এবং আপনি আমাকে গুলি করতে বলেছিলেন। কখনো না, আমি আপনাকে বলিনি ডেভিডকে গুলি করে মেরে ফেলুন। উত্তেজনার সময় সামান্য। মিস্টার ভার্গিস, আপনি বোর্ডের সামনে এসব প্রসঙ্গ উত্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু মিনিস্টার আপনাকে সেটা করতে দেননি, তাই না? ভার্গিস চমকে উঠলেন। কতক্ষণ আগে তিনি বোর্ডের মিটিংয়ে ছিলেন, এর মধ্যে এখানে খবর পৌঁছে গেছে। তার মনে হলো ম্যাডামের নেটওয়ার্ক পুলিশ বাহিনীর থেকেও শক্তিশালী। আমি আপনাকে সবার সামনে ছোট করতে চাই না ম্যাডাম। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন? না, আমি আপনাকে অনুরোধ করছি আমাকে সাহায্য করার জন্য। যেমন, আপনি জানেন সন্ত্রাসবাদীরা কোথায় আকাশলালের শরীর নিয়ে গেছে। তাই আমি জানি। আপনি কি বলতে চাইছেন ভার্গিস সাহেব? আমি জানি অথচ কাউকে জানাচ্ছি না, তার মানে আমি বোর্ডের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি? হ্যাঁ, ব্যাপারটাকে ঘুরিয়ে দেখলে সেই রকমই দাঁড়াবে। মিস্টার ভার্গিস, এই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব আপনার। আপনি জানতে পেরেছিলেন বাবু বসন্তলালকে যাকে দিয়ে আপনি খুন করিয়েছিলেন সেই লোকটি অর্ধ উন্মাদ অবস্থায় আমার হাতে পড়েছে। আমি জানতাম খবর পাওয়া মাত্র আপনি তাকে সরিয়ে ফেলবেন, তাই আপনার হাত থেকে বাঁচাবার জন্য আমি একজন সার্জেন্টকে পাঠিয়ে ওর পাহারার ব্যবস্থা করে বাবু বসন্তলালের বাংলোতেই রেখে দিয়েছিলাম। কিন্তু আমি একটা বোকামি করেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আমার বাহিনীর যে কোনো অফিসার আপনাকে দেখে সম্মান জানাবেই। তারা সবাই জানে এ রাজ্যের সর্বময় কর্তাদের আপনি আঙ্গুলের টানে নাচান। তাই ড্রাইভার নিয়ে যখন আপনি বাংলার ভেতরে যান তখন সার্জেন্ট আত্মপ্রকাশ করেছিল আপনাকে খুশি করতে। আপনার ড্রাইভার সম্ভবত তাকে নিচের ঘরে নিয়ে গিয়ে খুন করে কফিনে তুলে দেয়। আতপাগল চৌকিদারকে গাছে ঝুলিয়ে দিতে ব্ল্যাকবেল্টধারী ড্রাইভারকে একটুও কষ্ট হয়নি। আর দুটো খুনের পর আপনি আমাকে টেলিফোনে ওখানে যেতে বলেন। ঠান্ডা মাথায় লনে বসে থাকেন এবং হয়তো ড্রাইভারকে নির্দেশ দিয়েছিলেন ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে। ওই ড্রাইভারকে সরিয়ে না দিলে
একটি সাক্ষী থেকে যেত যে আপনার বিরুদ্ধে পরে মুখ খুলতে পারত। তাই আমাকে দিয়ে তাকে খুন করালেন। এর একটা কথাও আপনি অস্বীকার করতে পারেন? ম্যাডাম এক দৃষ্টিতে ভার্গিসের দিকে তাকিয়েছিলেন। এবার বললেন, প্রমাণ কি? তার মানে? আপনার এই কথাগুলোকে সমর্থন করার মতো কোনো সাক্ষী আছে? ম্যাডাম, সাক্ষীদের আপনি মেরে ফেলেছেন। মিস্টার ভার্গিস, এসব বাগানওয়ালা বাড়িতে দু একটা সাপ থাকে যাদের বাস্তু সাপ বলা হয়। তারা তাদের মতো থাকে, বিরক্ত করে না। বাড়ি কেউ তাদের ঘাটায় না। কিন্তু কখনো ভুল করে কেউ যদি তাদের লেজে পা দেয়, তাহলে সেই সাপ সঙ্গে সঙ্গে ছোবল মারে, আর সেই ছোবলের বিষ থেকে পরিত্রাণ নেই। আপনি লেজে পা দিয়েছেন যেচে, ইচ্ছে করে। আপনি আমার সাহায্য চাইতে এসেছেন, এটা একটা ভান মাত্র। আপনাকে আমি দুটো প্রস্তাব দিচ্ছি। আপনি এখান থেকে ফিরে গিয়ে পদত্যাগপত্র দাখিল করে সীমানা পেরিয়ে চলে যান। আমি কথা দিচ্ছি, আপনাকে কেউ বিরক্ত করবে না। আপনার পেছনে কোনো পুলিশ ছুটবে না। ভার্গিস জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় প্রস্তাব? এখন থেকে আমি যা বলবো তার বাইরে আপনি কোনো কাজ করবেন না। যে কোনো সিদ্ধান্ত নেবার আগে মিনিস্টার নয়, আমার অনুমতি দিবেন। ভার্গিস হতবম্ব। নিজেকে কিছুটা সামনে জিজ্ঞাসা করলেন, কিন্তু বোর্ড তো আর 23 ঘন্টা পরে আমাকে স্যাক করবে, তার কি করবেন? 23 ঘন্টা মানে অনেক সময়, 1380 মিনিটস, তাই না? ধরে নিন আপনার দ্বিতীয় প্রস্তাবে আমি রাজি হলাম। তাহলে আমি যা বলবো তাই করতে হবে আপনাকে? বেশ, রাজি আছি। গুড, তাহলে এগিয়ে আসুন। মানে? আপনাকে আমি কাছে আসতে বলছি। ভার্গিস এগিয়ে গেলেন। হাত দুয়েক দূরে দাঁড়িয়ে ম্যাডামকে দেখলেন। সমস্ত শরীর সাদা মখমলে ঢাকা সত্ত্বেও আদলটি প্রকাশিত। আমার পায়ের পেছনে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, এবার হাঁটু মুড়ে বসুন মিস্টার ভার্গিস। কেন? প্রশ্ন করবেন না। আপনার কর্তব্য আদেশ মান্য করা। ভার্গিস হাঁটু মুড়ে বসলেন। ভারী শরীর নিয়ে একটু অসুবিধে হলো। এখন তার সামনেই দুটো ধপধপে পা, শখের মতো সাদা। চোখ উপরে উঠতেই ভার্গিস পাথর হয়ে গেলেন। মখমলের চাদরের পাশ থেকে ম্যাডামের ডান হাত বেরিয়ে আসছে, এবং সেই হাতের মুঠোয় চকচকে কালো ছোট্ট পিস্তল ধরা। পিস্তলের মুখ তার মাথার দিকে তাক করা। আমার মনে হচ্ছিল আপনি প্রমাণের সন্ধানে এসেছেন। আপনার পকেটে কি টেপ রেকর্ডারে আছে মিস্টার ভার্গিস? থাকলে ওটা আমার পায়ের কাছে রেখে দিন। ভার্গিস আদেশ অমান্য করতে পারলেন না। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে ম্যাডাম শায়িত অবস্থাতেই খিলখিল করে হেসে উঠলেন। আচ্ছা মিস্টার কমিশনার, আপনার মাথায় কবে একটু বুদ্ধি আসবে? আমাকে এমন নির্বোধ ভাবলেন কি করে? এবার উঠে দাঁড়ান। হ্যাঁ, ওই চেয়ারটার কাছে চলে যান। বসুন। গুড। আবার বলুন, আমার ওই দুটো প্রস্তাবের কোনটি আপনি গ্রহণ করেছেন? গল্পের আসরে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ৮ কুঠুরি ৯ দরজা। আজ ছিল এর ১১তম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আশা করছি আপনাদের সবার কাছে সেগুলো ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।